আচ্ছা, আজকের ক্লাসটির প্রথম পর্যায়ে আমরা HTML এ এমন কিছু ট্যাগ সম্পর্কে আলোচনা করব যেগুলি HTML প্রোগ্রাম করতে গিয়ে আমরা প্রায়শই ব্যবহার করে থাকি। এবং দ্বিতীয় পর্যায়ে আমরা আজকের ক্লাসের যা যা জিনিস শিখলাম, যে ট্যাগগুলি নতুন শিখলাম, সেগুলি আমি তোমাদের প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করে দেখাবো। তো চলো দেখে নেওয়া যাক আগে ট্যাগগুলি। প্রথম যে ট্যাগটি তোমরা দেখতে পাচ্ছ, বি ট্যাগ। কোনো টেক্সট বা লেখাকে মোটা অর্থাৎ বোল্ড করা যায়। আমরা প্রত্যেকেই জানি কোনো টেক্সটকে বোল্ড করার অর্থ হলো টেক্সটটিকে মোটা করা অর্থাৎ হাইলাইটেড করা। এর জন্য আমাদের ব্যবহার করতে হবে বি ট্যাগ। পরের ট্যাগটিতে আসি, আই ট্যাগ। কোনো লেখাকে বাঁকানো অর্থাৎ ইটালিক করা যায়। তার মানে তুমি যদি কোনো লেখাকে বেঁকিয়ে লিখতে চাও, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইংলিশে স্ল্যান্টিং টেক্সট বা ইটালিক স্টাইলে লেখা, তার জন্য তোমাকে ব্যবহার করতে হবে আই ট্যাগ। পরের ট্যাগটিতে আসি, এটি হলো ইউ ট্যাগ। কোনো লেখার তলায় দাগ দিতে ব্যবহৃত হয়। তার মানে তুমি কোনো লেখার তলায় যদি আন্ডারলাইন করতে চাও, তখন তোমাকে ব্যবহার করতে হবে ইউ ট্যাগ। পরের ট্যাগটিতে আসো, পরের ট্যাগটি দেখো, স্ট্রাইক। কোনো লেখার মাঝখান দিয়ে দাগ দেওয়ার জন্য অর্থাৎ লেখাটিকে কাটার জন্য এটিকে ব্যবহার করা হয়। এর মানেটা হলো তুমি যদি কোনো একটা লেখা লেখার পর যদি সেই লেখাটার মাঝখান দিয়ে একটা দাগ কাটতে চাও, তখন তোমাকে ব্যবহার করতে হবে স্ট্রাইক ট্যাগ। ঠিক আছে, এই স্ট্রাইক ট্যাগ, এই দাগ কাটাটাকে বলা হয়, ইংলিশে বলা হয় একে স্ট্রাইক থ্রু। তো স্ট্রাইক ট্যাগ ব্যবহার করা হয় কোনো লেখার মাঝখান দিয়ে তুমি যদি কোনো দাগ কাটতে চাও। পরের ট্যাগটিতে আসো, এটি হলো পি ট্যাগ। ডকুমেন্টের লেখাগুলিকে প্যারাগ্রাফে বিন্যস্ত করা যায়। তার মানে তুমি ধরো HTML ডকুমেন্টে একটি লেখাকে যদি কতগুলো প্যারাগ্রাফে ভেঙে লিখতে চাও, তখন তোমাকে কিন্তু পি ট্যাগকে ব্যবহার করতে হবে। প্রতিটি প্যারাগ্রাফের জন্য তোমাকে আলাদা আলাদাভাবে পি ট্যাগকে ব্যবহার করতে হবে। এর পরের ট্যাগটিতে আসি, এটি হলো বিআর। কোনো লাইন সমাপ্তি করতে অর্থাৎ নতুন লাইন শুরু করতে এই ট্যাগটি ব্যবহৃত হয়। দেখো, বিআর ট্যাগ আমি আরেকবার রিপিট করছি, কোনো লাইন সমাপ্তি করতে অর্থাৎ নতুন লাইন শুরু করতে এই ট্যাগটি ব্যবহৃত হয়। এটা বিআর ট্যাগ কী করছে তাহলে দেখো না, কোনো লাইনকে তুমি যদি শেষ করতে চাও, সমাপ্তি করার অর্থ হচ্ছে শেষ করা। তার মানে তুমি যদি HTML এ কোনো লাইনকে শেষ করতে চাও এবং পরবর্তী লাইনকে যদি তুমি নতুন লাইনে শুরু করতে চাও, তখন কিন্তু তোমাকে বিআর ট্যাগ ব্যবহার করতে হবে। এবং তুমি যদি একটু বিআরের এদিকটাতে একটু খেয়াল করে দেখো, তাহলে বুঝতেই পারছো বিআর ট্যাগটা কিন্তু কোনো আমার ক্লোজিং বা এন্ডিং সিনট্যাক্স কিন্তু নেই। এর কিন্তু শেষ ট্যাগটা কিন্তু আমি লিখিনি। তার মানে বিআর ট্যাগের কিন্তু শেষ ট্যাগ বলে কিছু হয় না। অর্থাৎ আমরা বলতে পারি বিআর হলো একটি এমটি ট্যাগ। পরের যে ট্যাগটি সম্পর্কে আমরা জানব সেটি হলো এইচআর। ডকুমেন্টে অনুভূমিক লাইন অর্থাৎ হরাইজন্টাল লাইন আঁকার জন্য ব্যবহৃত হয়। আমি বলতে চাইলাম, যদি HTML পেজে যদি তুমি কোনো একটা অনুভূমিকভাবে কোনো একটা লাইনকে ড্র করতে চাও, তখন তোমাকে ব্যবহার করতে হবে এইচআর ট্যাগ। এর পরের ট্যাগটিতে আসো, প্রি ট্যাগ। HTML ডকুমেন্ট তৈরি করার সময় কোনো লেখাকে যদি
আগে থেকেই ফরম্যাটিং করা হয় তাহলে সেটিকে ব্রাউজারে দেখার সময় অপরিবর্তিত রাখতে এই ট্যাগটি ব্যবহৃত হয়। এটার অর্থটা আমি একটু তোমাদের বুঝিয়ে বলি। ধরো তুমি যখন নোটপ্যাডে কোনো HTML প্রোগ্রাম লিখছো, সেই সময় নোটপ্যাডেতে লেখাগুলিকে যদি ওই সময় ফরম্যাটিং করে রাখো, কীভাবে ফরম্যাটিং করতে পারি? ধরো তুমি লেখাটার অ্যালাইনমেন্টটাকে ঠিক করে দিলে, যে লেখাটা কোথায় থাকবে, কোন পজিশানে তুমি দেখতে চাইছো ডকুমেন্টে, মাঝখানে দেখতে চাইছো, না ডান দিক চেপে দেখতে চাইছো, না বাঁ দিকে দেখতে চাইছো। ঠিক ওরকমভাবে যদি লেখাগুলোকে তুমি যদি অ্যালাইনমেন্ট করে রাখো, এবং এই জিনিসটা যদি তুমি প্রি ট্যাগের মধ্যে ব্যবহার করে করো, নোটপ্যাডেতে তুমি যদি প্রি ট্যাগ লিখে তারপরে যদি এই লেখাটাকে তুমি যদি ফরম্যাটিংটা করো, তাহলে হুবাহু একই রকম ফরম্যাটিং কিন্তু আমরা দেখতে পাবো ব্রাউজারে। তার মানে ব্রাউজারে রান করার সময় কিন্তু ঠিক যেভাবে তুমি নোটপ্যাডেতে লেখাটাকে অর্গানাইজড করেছিলে, ফরম্যাটিং করেছিলে, সেই একই রূপ আমরা ব্রাউজারে কিন্তু দেখতে পাবো। এবং আমি যদি প্রি ট্যাগ ব্যবহার না করে যদি কাজটা করি, তাহলে কি হবে? তাহলে কিন্তু এই ফরম্যাটিং রেজাল্টটা, নোটপ্যাডে যে কাজটা আমরা ফরম্যাটিংটা করেছিলাম, সেটা কিন্তু ব্রাউজারে দেখতে পাবো না। সেই জন্যই এটাকে বলা হচ্ছে প্রি ফরম্যাটেড টেক্সট। নোটপ্যাডে আমরা যেভাবে ফরম্যাট করব, হুবাহু একই জিনিস আমরা ব্রাউজারে দেখব। তার জন্য তোমাকে ব্যবহার করতে হবে প্রি ট্যাগ। এর পরের যে ট্যাগ, সেটি হলো এসইউপি। কোনো টেক্সটকে সুপারস্ক্রিপ্ট করতে ব্যবহৃত হয়। তোমরা জানো নিশ্চয়ই সুপারস্ক্রিপ্ট কাকে বলে। ধরো তুমি একটা এক্স স্কোয়ার এই জিনিসটা লিখছো, বা ধরো একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখছো যেখানে তুমি ব্যবহার করছো a প্লাস বি এর হোল স্কোয়ার। এখন এই যে পাওয়ার হিসাবে 2 লিখছো, এই 2টা এক্স এর ওপরে থাকবে, পাওয়ারে থাকবে, বা a প্লাস বি এর পাওয়ারে থাকবে। এই 2টাকে বলা হচ্ছে কিন্তু সুপারস্ক্রিপ্ট। তো এই সুপারস্ক্রিপ্ট টেক্সটটা লেখার জন্য কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে এসইউপি ট্যাগ। এর পরের ট্যাগটিতে আসো, এসইউবি। কোনো টেক্সটকে সাবস্ক্রিপ্ট করতে ব্যবহৃত হয়। সাবস্ক্রিপ্টটা হচ্ছে ঠিক সুপারস্ক্রিপ্টের ঠিক উল্টোটা। এটার ক্ষেত্রে টেক্সটের পরে যে সুপারস্ক্রিপ্ট টেক্সটটা লিখছিলে সেটা উপরে যাচ্ছিল, আর সাবস্ক্রিপ্ট টেক্সটটা যাবে নিচে, টেক্সটের নিচে যাবে। যেমন ধরো আমি একটা উদাহরণ তোমায় যদি বলি, ধরো জলের সংকেত কি? জলের সংকেত তোমরা জানো নিশ্চয়ই H2O। এখন এই যে 2টা লিখছো, 2টা কিন্তু দেখো এইচ এর পরে, এইচ এর থেকে নিচে বসছে, এইচ এর নিচে গিয়ে বসছে। তাহলে এই 2টাকে কিন্তু আমরা বলবো সাবস্ক্রিপ্ট। এই সাবস্ক্রিপ্টটা লেখার জন্য কিন্তু তোমাকে ব্যবহার করতে হবে এসইউবি ট্যাগ। এর পরের যে ট্যাগটি আছে সেটি দেখো, লাস্ট ট্যাগ, যেটি আমাদের সেন্টার ট্যাগ। সেন্টার ট্যাগ কি বলছে? কোনো টেক্সটকে পেজের মাঝখানে লেখার জন্য ব্যবহৃত হয়। অর্থাৎ কোনো একটা টেক্সটকে আমরা যদি পেজের মাঝখানেতে লিখতে চাই, পেজের মাঝখানে রাখতে চাই, তখন তোমাকে ওই টেক্সটটাকে কার মধ্যে ব্যবহার করতে হবে? সেন্টার ট্যাগের মধ্যে। এইবার আমরা আরেকটি নতুন ট্যাগ সম্পর্কে জানব, সেটি হলো হেডিং ট্যাগ। তো প্রথমে আগে জানি হেডিং ট্যাগের ব্যবহার সম্পর্কে। তো দেখো, HTML ডকুমেন্টে কোনো লেখাকে হেডিং হিসাবে দেখানোর জন্য H ট্যাগ ব্যবহার করা হয়। HTML এ মোট 6টি হেডিং ট্যাগ আছে। দেখো একটু বলে নিই। তাহলে HTML এ আমার হেডিং ট্যাগটির কাজ হলো, ধরো তুমি কোনো ডকুমেন্টে তুমি যদি হেডিং দিতে চাও, কোনো প্যারাগ্রাফগুলোর ওপরে যদি তুমি কোনো হেডিং দিতে চাও, তখন সেই হেডিংটা দেওয়ার জন্য তোমাকে ব্যবহার করতে হবে H ট্যাগ। এখন HTML এ 6টি হেডিং ট্যাগ আছে। যেরকম দেখো, আমাদের ধরো কোনো একটা বইয়েরতে তুমি যদি একটা কোনো বইয়ের যদি তোমার যে পাঠ্যপুস্তক আছে, সেই পাঠ্যপুস্তকটাকে তুমি যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখো পাঠ্যপুস্তকের সমস্ত লেখার কিন্তু সাইজ কিন্তু একই রকম হয় না।
সব লেখাগুলোকে দেখতেও নিশ্চয়ই একই রকম হয় না। সেখানে এমন কিছু লেখা থাকে যেগুলো কিন্তু সাইজে তুলনামূলকভাবে বড় হয় এবং তার একটু মোটা ধরনের হয়। সেই লেখাগুলোকেই কিন্তু আমরা বলে থাকি সচরাচর হেডিং, তাই তো? ওই লেখাটার ওই প্যারাগ্রাফটার হেডিং। ঠিক একই রকমভাবে HTML এ এরকম যদি তুমি হেডিং লিখতে চাও তখন তোমাকে ব্যবহার করতে হবে এইচ ট্যাগ। তো HTML এ মোট 6টি হেডিং ট্যাগ আছে। তো দেখে নেওয়া যাক এগুলি কি কি। তো এগুলি হলো H1, H2, H3, H4, H5 এবং H6। সো এই 6টি হেডিং ট্যাগ কিন্তু আমরা ব্যবহার করতে পারি। এখন তোমাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে যে 6খানা হেডিং ট্যাগ কেন? 6খানা হেডিং ট্যাগ এই কারণেই, কারণ 6টা হেডিং ট্যাগের কিন্তু লেখার আকার অর্থাৎ ফন্ট সাইজ কিন্তু একই রকম নয়। এই 6টি হেডিং ট্যাগের মধ্যে কোনো একটি ট্যাগ আছে যার হেডিং বা ফন্ট সাইজ সব থেকে বেশি, কোনো ট্যাগ আছে যার সাইজ কিন্তু ফন্ট সাইজ কিন্তু সব থেকে ছোট। তাহলে দেখে নেওয়া যাক কোন হেডিং ট্যাগের সাইজ সব থেকে বড় এবং কোন হেডিং ট্যাগের সাইজ ফন্ট সাইজ সব থেকে ছোট। তো প্রথমে আসি H1। দেখো H1 এর হচ্ছে সব থেকে বড় আকারের হেডিং ট্যাগ, তার মানে H1 এর ফন্ট সাইজ কিন্তু লেখার আকার কিন্তু সব থেকে বেশি। এবার দেখে নেওয়া যাক তাহলে কোন ট্যাগের লেখার আকার সব থেকে ছোট অর্থাৎ যার ফন্ট সাইজ সব থেকে ছোট। সো দেখো H6 এটি হলো সব থেকে ছোট আকারের হেডিং ট্যাগ। তার মানে H6 ব্যবহার করলে এর ফন্ট সাইজটা সব থেকে ছোট হয়, আর H1 যদি তুমি ব্যবহার করো তাহলে তার ফন্ট সাইজটা কিন্তু সব থেকে বড় হয়। এবার আমরা একটু দেখি তাহলে যে বাকি যে ট্যাগগুলি পড়ে থাকলো সেই ট্যাগগুলিতে কার ফন্ট সাইজ কীরকম। তাহলে আমরা যদি প্রত্যেকটি ট্যাগের লেখার আকারের সাথে লেখার ফন্ট সাইজের সাথে যদি বাকিগুলোর তার সাথে তুলনা করি তাহলেই আমরা ব্যাপারটা বুঝতে পারবো। তাহলে দেখো প্রথমে H1 যার ফন্ট সাইজ আমি প্রথমেই বলেছি সব থেকে বড়, তারপর দেখো H2 তার ফন্ট সাইজটা একটু ছোট, H3 আরেকটু ছোট, H4 আরেকটু ছোট, H5 আরেকটু ছোট এবং সবশেষে H6 যার ফন্ট সাইজ কিন্তু সব থেকে ছোট। তার মানে বুঝতেই পারছো যে এখানে H1 হচ্ছে সব থেকে বড় আকারের ফন্ট সাইজে লেখা হয়, আর H6 ব্যবহার করলে লেখার ফন্ট সাইজ সব থেকে ছোট হয়, আর H2, H3, H4, H5 এগুলো কিন্তু ক্রমশ ছোট হতে হতে থাকে। ঠিক আছে, এইবার আমরা যে বিষয়ে আলোচনা করব সেটি হলো HTML অ্যাট্রিবিউটস। এখন প্রথমে আগে জানি অ্যাট্রিবিউটস জিনিসটা কি। দেখো HTML অ্যাট্রিবিউটস ট্যাগের মডিফায়ার হিসাবে কাজ করে, অর্থাৎ অ্যাট্রিবিউটস কোনো HTML ট্যাগের চরিত্র ও বৈশিষ্ট্যকে নির্ধারণ করে। আমি একটু বুঝিয়ে বলি, HTML অ্যাট্রিবিউট কোনো একটা ট্যাগকে মডিফাই করতে ব্যবহৃত হয়। মানেটা হলো কোনো ট্যাগ কি ভাবে কাজ করে, একটা ট্যাগকে তুমি HTML এ কি ভাবে একটা ট্যাগকে ব্যবহার করতে পারবে সেইগুলোকে নির্ধারণ করা হয় কিন্তু অ্যাট্রিবিউট দিয়ে। যার জন্য বলা হচ্ছে যে অ্যাট্রিবিউট হচ্ছে ট্যাগের ক্যারেক্টারিস্টিক্স এবং তার প্রপার্টিসকে নির্ধারণ করছে। একটা ট্যাগ কত রকমভাবে আমরা ব্যবহার করব সেই তার ক্যারেক্টারিস্টিক্স কী হবে, তার প্রপার্টিস কী হবে সেটা কিন্তু আমার নির্ধারণ করছে HTML অ্যাট্রিবিউট দ্বারা। এখন অ্যাট্রিবিউটসকে সবসময় স্টার্টিং বা ওপেনিং ট্যাগের মধ্যে লেখা হয়। তাহলে অ্যাট্রিবিউট যখন তুমি লিখবে তখন কিন্তু সেটাকে লিখতে হবে ট্যাগের ওপেনিং ট্যাগের সাথে বা তার স্টার্টিং ট্যাগের সাথে, মানে যেটাকে আমরা বলছি শুরুর ট্যাগ। তার মানে একটা শুরুর ট্যাগের সাথে কিন্তু তোমাকে অ্যাট্রিবিউটটা লিখতে হবে। তার মানে বুঝতেই পারছো যে অ্যাট্রিবিউটটা কিন্তু কোনো একটা আলাদা জিনিস নয়, অ্যাট্রিবিউটটা কিন্তু ট্যাগের সাথে সম্পর্কিত। ট্যাগের মধ্যে কিন্তু অ্যাট্রিবিউটটা লিখতে হয়, এবং কার মধ্যে লিখতে হয় না, ওই ট্যাগের ওপেনিং বা স্টার্টিং ট্যাগের সাথে কিন্তু তোমাকে লেখাটা লিখতে হয়। এইবার আসি হচ্ছে অ্যাট্রিবিউট লেখার নিয়ম। দেখো অ্যাট্রিবিউটস
লেখা হয় নেম ভ্যালু পেয়ার হিসাবে। অ্যাট্রিবিউটস ভ্যালু সর্বদা উদ্ধৃতির মধ্যে লেখা হয়। তার মানে হচ্ছে অ্যাট্রিবিউটকে তুমি যখন লিখছো, অ্যাট্রিবিউটকে লিখতে হবে নেম এবং ভ্যালু এই পেয়ার হিসাবে লিখতে হবে, এবং অ্যাট্রিবিউট ভ্যালুটাকে তোমাকে সবসময় কোটেশন অর্থাৎ উদ্ধৃতির মধ্যে কিন্তু লিখতে হয়। তার মানে আমরা যদি একটু সিনট্যাক্সটা দেখে নিই, তাহলে দেখো প্রথমে লেস দ্যান, তারপর ট্যাগ নেম, তারপরে স্পেস দিয়ে অ্যাট্রিবিউট নেম ইকুয়াল টু, তারপরে যেরমটি বলেছিলাম আমরা, দেখো অ্যাট্রিবিউট ভ্যালুটাকে কোটেশনের মধ্যে লেখা আছে, তারপর গ্রেটার দ্যান। তাহলে এইভাবে কিন্তু অ্যাট্রিবিউটটাকে ট্যাগের সাথে লিখতে হয়। তাহলে আমরা এবার কতগুলো অ্যাট্রিবিউট আমরা জানি, এরকম প্রচুর অ্যাট্রিবিউট আছে, প্রত্যেকটি ট্যাগেরই কিছু না কিছু অ্যাট্রিবিউট আছে। সব ট্যাগের যে আছে তা এমনটা নয়, এমনও ট্যাগ আছে যার কোনো অ্যাট্রিবিউট হয় না, কিন্তু বেশিরভাগ ট্যাগেরই কিন্তু অ্যাট্রিবিউট আছে। তাহলে আমরা আজকের ক্লাসটিতে আমরা প্রথমে কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানি, পরবর্তী যে ক্লাসগুলো আমরা যখন শিখব তখন আরও বিভিন্ন ট্যাগ শিখব, সেখানে সেই সমস্ত ট্যাগেরও অ্যাট্রিবিউট সম্পর্কে আলোচনা করব। তাহলে এইবার আসা যাক, দেখো প্রথম যে অ্যাট্রিবিউট সেটি হলো বিজি কালার। দেখতেই পাচ্ছ বিজি কালার অ্যাট্রিবিউটটি বডি ট্যাগের অ্যাট্রিবিউট, অর্থাৎ বডির ভেতরে তোমাকে বিজি কালার অ্যাট্রিবিউটটাকে ব্যবহার করতে হবে। এইবার আসা যাক এর কাজ। দেখো ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তার মানে আমি যদি কোনো একটা ওয়েব পেজেতে ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, তখন তোমাকে বিজি কালার অ্যাট্রিবিউটটা ব্যবহার করতে হবে। এইবার দেখো যে এখানে আমরা একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, যে লেস দ্যান বডি স্পেস দিয়ে বিজি কালার ইকুয়াল টু ডাবল কোটসে আমি লিখেছি ইয়েলো। তার মানে হচ্ছে দেখো আমরা এখানে পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি দিতে চাইছি, ইয়েলো অর্থাৎ হলুদ। তার মানে এইটা লেখার ফলে আমার এই ওয়েব পেজের এখন ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাবে কিন্তু আমার হলুদ বা ইয়েলো। এর পরের অ্যাট্রিবিউটটিতে আসি, টেক্সট। দেখতে পাচ্ছ এটাও হলো বডি ট্যাগের অ্যাট্রিবিউট, অর্থাৎ বডি ট্যাগের সাথে আমাকে লিখতে হবে। এরও কাজটা একটু দেখি, ওয়েব পেজের সমগ্র লেখার কালার দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তার মানে এবার কোনো একটা ওয়েব পেজে তুমি যে যে লেখা লিখেছো তার কালার যদি দিতে চাও, তখন তোমাকে কি লিখতে হবে, তখন তোমাকে কিন্তু টেক্সট অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে। তাহলে আগেরটিতে দেখলাম ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডের কালার, এবারে আমরা বলছি ওয়েব পেজের লেখার কালার অর্থাৎ টেক্সটের কালার, যেটাকে আমরা ইংলিশে অনেক সময় বলে থাকি ফোরগ্রাউন্ড কালার। ফোরগ্রাউন্ড মানে হচ্ছে সামনের কালার, ব্যাকগ্রাউন্ড মানে পেছনের কালারটা কি হবে, আর সামনের কালার কি হবে, সামনের মানে লেখার কালার। তাহলে দেখো এখানেও আমি একটা উদাহরণ দিয়েছি, লেস দ্যান বডি টেক্সট ইকুয়াল টু রেড, ডাবল কোটসে রেডটা লিখেছি, তারপর গ্রেটার দ্যান। তার মানে এখানে আমার টেক্সটের কালার বুঝতেই পারছো রেড হয়ে যাবে। এর পরের যে অ্যাট্রিবিউটটি আছে সেটি দেখো ব্যাকগ্রাউন্ড। এটিও বডি ট্যাগের একটি অ্যাট্রিবিউট। কি কাজ করে, ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো ছবি দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তার মানে আমরা যদি ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কালারকে সেট না করে, বিজি কালার দিয়ে আমরা দেখলাম ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কালার সেট করা যায়, এখন ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ডে কোনো কালার সেট না করে যদি তুমি ব্যাকগ্রাউন্ডে কোনো ছবিকে সেট করতে চাও, যে একটা পিকচার সেখানে দেখতে চাইছো একটা ওয়েব পেজে, তখন তোমাকে যে অ্যাট্রিবিউটটি ব্যবহার করতে হবে সেটি হলো ব্যাকগ্রাউন্ড অ্যাট্রিবিউট। এখানেও দেখো আমি একটা এক্সাম্পল লিখেছি, লেস দ্যান বডি স্পেস ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, তারপরে ডাবল কোটসের মধ্যে আমি একটা বড় ভ্যালুকে লিখেছি। আমি একটু ব্যাখ্যা করে দিচ্ছি, এখানে মানেটা হচ্ছে যে দেখো সি বলে, দেখো সি কোলন বলে দেখতে পাচ্ছ, তার মানে সি হচ্ছে একটা ড্রাইভ, লোকাল ডিস্ক ড্রাইভ নেম, বুঝতেই পারছো। তার আন্ডারে ইউজার্স বলে একটা ফোল্ডার আছে, এই ইউজার ফোল্ডারে অ্যাডমিন বলে একটা ফোল্ডার আছে, এই অ্যাডমিন ফোল্ডারে পিকচার্স বলে একটা ফোল্ডার আছে, এই পিকচার্স ফোল্ডারে একটা ইমেজ আছে, ইমেজটার কি নাম img1.jpg, অর্থাৎ ইমেজটা হচ্ছে একটা জেপেগ ইমেজ এবং ইমেজটার নাম হচ্ছে img1।
তাহলে এই ইমেজটার পুরো লোকেশন, তার যে পুরো ডিরেক্টরি অ্যাড্রেসের সাথে কিন্তু আমি ইমেজ নেমটা লিখলাম। এখন এই ইমেজটাই কিন্তু আমি পেজের ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবো, যদি আমার এই লোকেশনে আমার এই নামের কোনো ইমেজ থেকে থাকে। এর পরের যে অ্যাট্রিবিউট সেটি দেখো অ্যালাইন। অ্যালাইনটা কোন ট্যাগের অ্যাট্রিবিউট? পি ট্যাগের অ্যাট্রিবিউট, অর্থাৎ প্যারাগ্রাফ ট্যাগ। আমরা কিছুক্ষণ আগেই প্যারাগ্রাফ ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম। তাহলে এটা হলো পি ট্যাগের অ্যাট্রিবিউট। কি কাজ করে? এইচটিএমএল ডকুমেন্টে কোনো টেক্সটকে বিভিন্ন অ্যালাইনমেন্টে সাজানোর জন্য ব্যবহৃত হয়। কোনো টেক্সটকে আমরা অনেক রকম অ্যালাইনমেন্টে আমরা কিন্তু সাজাতে পারি। কি কি অ্যালাইনমেন্ট হতে পারে? দেখো, অ্যাট্রিবিউট, অ্যালাইন অ্যাট্রিবিউটটির ভ্যালুগুলি হলো লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই। তার মানে এত রকম অ্যালাইনমেন্টে কিন্তু কোনো টেক্সটকে তুমি প্যারাগ্রাফের মধ্যে সাজাতে পারো। তার মানে দেখো, যদি তুমি চাও তুমি প্যারাগ্রাফের লেখাকে সেন্টারে করতে চাইছো, তাহলে আমি কি লিখবো? অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। তুমি যদি রাইটে অ্যালাইন করতে চাও, তাহলে আমি কি লিখবো? অ্যালাইন ইকুয়াল টু রাইট। এবং কার সাথে লিখতে হবে? পি ট্যাগের সাথে। তাহলে দেখো, এখানে একটা উদাহরণ দেওয়া আছে, লেস দ্যান পি স্পেস অ্যালাইন ইকুয়াল টু রাইট। তার মানে দেখো, অ্যালাইন অ্যাট্রিবিউটটা যেহেতু এটা পি ট্যাগের অ্যাট্রিবিউট, তাহলে পি ট্যাগের সাথে পি ট্যাগের ওপেনিং সিনট্যাক্সের সাথে আমি ব্যবহার করেছি। তাহলে আশা করি তোমাদের এই যে ব্যাপারটা পুরোটা বুঝতে পেরেছো। এবার আমরা দ্বিতীয় পর্যায়ে আসি। তাহলে আজকের ক্লাসে এই যে এতক্ষণ ধরে আমরা যে বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করলাম এবং লাস্টে আমরা কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম, তো চলো দেখা যাক এইগুলোকে আমরা একটু প্র্যাকটিক্যালি করে দেখাই। তাহলে আমার মনে হয় যে ক্লাসটা তোমার পুরোপুরি ভালোভাবে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে যে এটা প্র্যাকটিক্যালি অ্যাকচুয়ালি কীরকম হয়। তো আমরা চলে যাক, যে প্র্যাকটিক্যালটা একটু শুরু করা যাক। তাহলে প্রথমে দেখো, আমি এখানে নোটপ্যাড যেরকম সার্চ করলাম, তাহলে নোটপ্যাডে আমার খুলে গেল। তাহলে আমি এটাকে একটু বড় করে নিচ্ছি তোমরা যাতে দেখতে পাও। তাহলে এবার দেখো, যেহেতু আমরা এইচটিএমএল প্রোগ্রাম এবার লিখতে শুরু করব নোটপ্যাডে, বুঝতেই পারছো। তাহলে ঠিক যেরকম আগের ক্লাসে আমরা জেনেছি, যে স্ট্রাকচারটাই জেনেছি, যে ফরম্যাটটাতে জেনেছি বেসিক স্ট্রাকচার, ঠিক সেই ফরম্যাটে কিন্তু আমাকে দ্বিতীয় প্রোগ্রামটা আমরা লিখতে হবে। ঠিক আছে? তাহলে দেখো, প্রথমে লেস দ্যান, এইচটিএমএল প্রোগ্রাম যেহেতু এইচটিএমএল ট্যাগ দিয়েই শুরু হয়, এইচটিএমএল, তারপর গ্রেটার দ্যান। এইচটিএমএল ট্যাগের মধ্যে থাকে, পরের যে ট্যাগটা থাকে সেটা হচ্ছে হেড ট্যাগ। তাহলে আমি হেড ট্যাগ লিখলাম। হেড ট্যাগের মধ্যে যে ট্যাগটি থাকে সেটি হলো টাইটেল ট্যাগ, লিখলাম। এই টাইটেল ট্যাগের মধ্যে আমি লিখলাম হচ্ছে হোম। তার মানে এই হোম লেখাটা আমার কোথায় চলে আসবে? টাইটেল বারে, তাই তো? এইবার আমি দেখো টাইটেল ট্যাগটাকে শেষ করব। তাহলে শেষ করার সিনট্যাক্সটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। প্রথমে লেস দ্যান, তারপরে ফ্রন্ট স্ল্যাশ, তারপরে টাইটেল, তারপর গ্রেটার দ্যান। তাহলে টাইটেল শেষ হলো। এইবার আমাকে শেষ করতে হবে হেড ট্যাগ। তাহলে হেড ট্যাগ শেষ করি, একই রকমভাবে হেড ট্যাগ শেষ করলাম। এইবার দেখো, আমার শুরু হবে বডি ট্যাগ। ঠিক আছে? এইবার দেখো, বডি ট্যাগের মধ্যে আমরা আজকে প্রথমের যে ট্যাগগুলো শিখলাম সেই ট্যাগগুলো নিয়ে আমি একটু আস্তে আস্তে করে আলোচনা করি। তাহলে প্রথমে দেখো, আমরা যে প্রথম যে ট্যাগটি সম্পর্কে জেনেছিলাম সেটি দেখো বি ট্যাগ। তোমাদের খেয়াল করে দেখো যে আমরা প্রথম ট্যাগটি বি ট্যাগ। তাহলে বি ট্যাগ আমরা কি জানলাম? যে কোনো টেক্সটকে বোল্ড করতে ব্যবহৃত হয়। তাহলে আমি যদি বি ট্যাগ শুরু করি, তাহলে দেখো বি ট্যাগ আমি শুরু করলাম। এই বি ট্যাগের মধ্যে যদি আমার স্কুলের নামটি লিখি, ধরো আমি লিখলাম করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, দিয়ে আমি যদি বি ট্যাগটাকে শেষ করি, এখন করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, তার মানে এই লেখাটা এবার আমি কি হিসাবে দেখতে পাবো? বোল্ড হিসাবে দেখতে পাবো, তাই তো? লেখাটা আমার বোল্ড হয়ে যাবে। এখন এর সাথে যদি আমি স্কুলের অ্যাড্রেসটা লিখি এবং স্কুলের অ্যাড্রেসটাকে যদি আমি বি ট্যাগের মধ্যে না লিখি, তাহলে স্বাভাবিকভাবেই অ্যাড্রেসটা বোল্ড হবে না, শুধু স্কুলের নামটা বোল্ড হবে। তাহলে আমরা একটু দেখি, দুটোকে কম্পেয়ার করলে বুঝতে পারবে যে কোনটা বোল্ড হচ্ছে আর কোনটা বোল্ড হচ্ছে না। তাহলে দুটোকে কম্পেয়ার করলে বুঝতে পারবে। তাহলে পরের লাইনে যদি আমি লিখি এরকম আমাদের স্কুলের অ্যাড্রেসটা, তাহলে দেখো ভিলেজ
প্লাস পোস্ট অফিস করঞ্জলি কমা PS কুলপি পিন 743348। এখন এই দুটো লাইনকে লেখার পর আমি যদি বডি ট্যাগটাকে শেষ করি, তাহলে দেখো বডি ট্যাগটাকে শেষ করলাম, যেভাবে ট্যাগকে শেষ করতে হয় নিশ্চয়ই জানো। এরপরে যে ট্যাগটি শেষ হবে HTML ট্যাগ হলো। এখন এই পেজটাকে যদি আমি একটু সেভ করি, তাহলে সেভ অ্যাস, তাহলে ডেস্কটপে আগের মতোই আমি ডেস্কটপে সেভ করতে চাইছি, তাহলে ডেস্কটপ অপশানটা নিলাম। ধরো আমি এখানে পেজটার নাম দিলাম HTML_PROG প্রোগ্রাম। এটা যেহেতু সেকেন্ড প্রোগ্রাম, তাহলে PROG2 দিলাম। ডট, আগের দিনের মতো মনে আছে নিশ্চয়ই, ফাইলের এক্সটেনশন দিতে হবে ডট দিয়ে, .html বা .htm যে কোনো একটা তুমি দিতে পারো। তাহলে আমার ফাইল নেমটা দেখো HTML_PROG2.html, এটাকে আমি সেভ করছি ডেস্কটপে। তাহলে ডেস্কটপে সেভ করলাম। সেভ করার পর এটাকে আমি আর ক্লোজ করছি না, আমি এটাকে মিনিমাইজ করছি। দেখো এই যে প্রথম অপশানটা মিনিমাইজ, এটাকে আমি মিনিমাইজ করে রাখলাম। করে রেখে দেখো আমার এই যে ফাইলটা দেখো ডেস্কটপে আছে HTML_PROG2, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। তাহলে এবার এটাকে রান করাই। তাহলে দেখো দেখতেই পাচ্ছ তোমার স্ক্রিনে, যেহেতু বি ট্যাগের মধ্যে আমি করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লিখেছিলাম, দেখো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লেখাটা বোল্ড দেখাচ্ছে, মোটা দেখাচ্ছে, কিন্তু অ্যাড্রেসটা যেহেতু বি ট্যাগের বাইরে লিখেছিলাম সেই জন্য কিন্তু অ্যাড্রেসটা কিন্তু আর বোল্ড দেখাচ্ছে না। এইবার দেখো পরের যে ট্যাগটি আমরা শিখেছিলাম বি ট্যাগের পর, সেটি হলো আই ট্যাগ। তাহলে আই ট্যাগটা কি করে? আই ট্যাগটা কিন্তু ইটালিক ফর্মে লেখে, মানে হচ্ছে লেখাটা বেঁকে যাবে, রাইট? তার মানে এবার দেখো অ্যাড্রেসটাকে যদি আমি আই ট্যাগে লিখি, তাহলে দেখো ভিলেজের আগে আমি আই ট্যাগ শুরু করলাম, এটা আই ট্যাগ শুরু করা হলো, এবং ভিলেজ পিনের পরে গিয়ে আমি যদি আই ট্যাগটাকে শেষ করি, দেখো আই ট্যাগটাকে আমি শেষ করলাম দিয়ে। এইবার দেখো এইটাকে আমাকে নিয়মটা হচ্ছে, দেখো এটা আগের প্রোগ্রামটা ছিল, তাহলে এটাকে আমি সেভ করলাম, এখানে সেভ গেলাম। সেভ যাওয়ার পর এটাকে আবার মিনিমাইজ করলাম, ফাইলে গিয়ে কিন্তু এবারে আর সেভ অ্যাস করিনি, আমি সেভ করলাম, বা কিবোর্ড থেকে তুমি Ctrl+S এই অপশানটাও নিতে পারো। তাহলে সেভ করার পর আমি ফাইলটাকে আবার মিনিমাইজ করলাম, করার পর দেখো আমার এটা অলরেডি আছে, এখন পেজটা খোলা আছে, এটাকে তোমাকে রিফ্রেশ করতে হবে, তবে তুমি চেঞ্জেসটা দেখতে পাবে। তাহলে রিলোড করার অপশানটা দেখো, এইটা হচ্ছে রিলোড, দেখো রিফ্রেশ, দেখতে পাচ্ছ স্ক্রিনে দেখাচ্ছে রিফ্রেশ। তাহলে এটাকে রিফ্রেশ করে দাও, তাহলে দেখো এবার লেখাটা কিন্তু স্ল্যান্টিং হয়ে গেছে, ঠিক আছে? আর কিবোর্ড থেকেও তুমি চাইলে F5 এই কিটা দিয়ে কিন্তু তুমি রিফ্রেশ করতে পারো। এইবার দেখো আবার আমি নোটপ্যাডে আসছি, তাহলে নোটপ্যাডে আমার প্রোগ্রামটা অলরেডি সেভ করা আছে, তাহলে নোটপ্যাডে গেলাম। এইবার দেখো পরের যে ট্যাগটি আমরা দেখেছিলাম সেটি কি ট্যাগ? ইউ ট্যাগ। ইউ ট্যাগ তোমরা জানো যে লেখাটাকে আন্ডারলাইন করতে ব্যবহৃত হয়। এইবার দেখো এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, এই লেখাটাকে আমি আন্ডারলাইন করতে চাইছি, তাহলে এই লেখাটাকে আবার আমাকে ইউ ট্যাগের মধ্যে লিখতে হবে। তাহলে আমি কি করলাম, বি ট্যাগ এর সাথেই আমি ইউ ট্যাগ লিখে দিলাম, তার মানে লেখাটা বোল্ডও হবে, তার সাথে সাথে কি হবে, আন্ডারলাইনও করতে চাইছি। তার মানে একটা লেখাকে তুমি বোল্ড করতে চাইছো, তার সাথে সাথেই লেখাটাকে কি করতে চাইছো, আন্ডারলাইন। এইবার দেখো ক্লোজ করার নিয়মটাকে একটু খেয়াল করতে হবে, এই জায়গায় একটু মনোযোগ দিয়ে তোমাদের শুনতে হবে। দেখো এখানে প্রথমে তুমি যদি খেয়াল করে দেখো, প্রথমে দেখো বি ট্যাগ ওপেন হয়েছে, তারপরে ইউ ট্যাগ ওপেন হয়েছে, তারপরে তুমি লেখাটা লিখেছো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন। ক্লোজের নিয়মটা হচ্ছে ঠিক রিভার্স অর্ডারে হবে, মানে উল্টো অর্ডারে। তার মানে বি ওপেন হওয়ার পরে ইউ ওপেন হয়েছিল, ক্লোজ হবে আগে ইউ তারপরে বি, এর ঠিক উল্টোটা। তার মানে দেখো ক্লোজের নিয়মটা হচ্ছে আগে ইউ ক্লোজ হলো, তারপরে দেখো বি। তার মানে দেখো ঠিক ওপেনিং যেরকম সিনট্যাক্সটা আছে, ক্লোজিং সিনট্যাক্সটা হয়ে গেছে উল্টো। যেহেতু
বি তারপরে ইউ, তাহলে ক্লোজের ক্ষেত্রে হবে আগে ইউ তারপরে বি। তাহলে একই রকমভাবে আমি ফাইলে গিয়ে সেভ করলাম, করে যদি এটাকে মিনিমাইজ করি, করে দেখো এবারে যদি এটাকে আবার রিফ্রেশ করি বা কিবোর্ড থেকে F5, তাহলে এবারে আমি যদি কিবোর্ড থেকে F5 করি বা তুমি রিলোড বাটনও প্রেস করতে পারো, তাহলে আমি F5 করলাম, দেখো মাঝখানে করঞ্জলি বিকে ইনস্টিটিউশনের তলায় কি চলে এসেছে, আন্ডারলাইন। বুঝতেই পারছো? এরপরে যেটা আছে দেখো, এর পরের যে ট্যাগটি আমরা শিখেছিলাম সেটি হচ্ছে স্ট্রাইক। তাহলে স্ট্রাইক কি করে আমরা বললাম না, লেখার মাঝখান দিয়ে কি করে দেয়, কেটে দেয়, লেখাটার মাঝখান দিয়ে একটা লাইন টেনে দেয়, তাই তো? তাহলে আমি যদি এইখানে ধরো একটা স্ট্রাইক আমি যদি লিখি, স্ট্রাইক ট্যাগ ওপেন করলাম, এইবার দেখো আমি যদি এইখানে একটা লাইন লিখি 12 exam will begin from, ধরো আমি এখানে একটা ডেট আমি যদি লিখি, ধরে নাও আমি লিখলাম হচ্ছে 10.6.2020, ঠিক আছে? দিয়ে আমি ধরো স্ট্রাইক ট্যাগটাকে ক্লোজ করলাম। তাহলে আমি এখানে লিখলাম 12 এক্সাম উইল বিগিন ফ্রম 10/6/2020, লেখার পর এটাকে যদি আমি সেভ করি, সেভ করার পর দেখো আবার আমি এটাকে মিনিমাইজ করলাম, আমি আবার দেখতে পাচ্ছি এটাকে। এইবার যদি আবার পেজটাকে রিলোড করি, তাহলে দেখো লেখাটা দেখতে পাচ্ছ 12 এক্সাম উইল বিগিন ফ্রম 10/6/2020, কিন্তু লেখাটার দেখো মাঝখান থেকে কিন্তু একটা লাইন চলে গেছে, মানে লেখাটা কেটে গেছে, ঠিক আছে? এইবার দেখো আবার আমি এটাতে চলে এলাম কোড উইন্ডোতে, নোটপ্যাডের। এইবার দেখো পরের যে ট্যাগটি সম্পর্কে আমরা শিখেছিলাম সেটি হচ্ছে পি ট্যাগ, মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ। তাহলে প্যারাগ্রাফ ট্যাগে আমি ধরো এখানে যদি একটা নতুন প্যারাগ্রাফ আমি যদি লিখতে চাই, নতুন প্যারাগ্রাফ শুরু করতে চাই, তাহলে আমি লিখলাম পি ট্যাগ, ঠিক আছে? পি ট্যাগের মধ্যে ধরো KBKI offers 3 streams, আমি একটা ছোট্ট লাইন লিখছি, ব্র্যাকেটে আমি লিখলাম কি কি স্ট্রিম, ধরো লিখলাম সায়েন্স, কমার্স, arts. So KVKI offers 3 streams for 11-12. এই লেখাটা লেখার পর দেখো আমি পি ট্যাগটাকে শেষ করলাম, তাহলে পি ট্যাগটাকে ক্লোজ করলাম। ক্লোজ করার পর আমি আবার যদি ফাইলে গিয়ে সেভ করি, দিয়ে এটাকে মিনিমাইজ করলাম, করে দেখো আমি এতক্ষণ কিন্তু সব লেখা একটা লাইনে আসছিল, এবার যেহেতু নতুন প্যারাগ্রাফ করেছি তাহলে দেখো এটা কিন্তু নতুন প্যারাগ্রাফে চলে এলো। পরের লাইনে তুমি দেখতে পাচ্ছ KBKI অফার্স 3 স্ট্রিমস সায়েন্স কমার্স আর্টস ফর 11-12। তাহলে এই ট্যাগটা হচ্ছে কিন্তু আমার কি ট্যাগ এলো, এই ট্যাগটা কিন্তু এলো আমার প্যারাগ্রাফ ট্যাগ। বুঝতে পেরেছো নিশ্চয়ই আশা করি। এইবার দেখো পরের যে ট্যাগটি আছে সেটি হচ্ছে আমরা জেনেছি বিআর ট্যাগ। বিআর ট্যাগ আমরা কি বললাম, যে বিআর ট্যাগ হচ্ছে লাইনকে শেষ করতে অর্থাৎ লাইনকে ব্রেক করতে ব্যবহৃত হয়। এইবার দেখো এইখানে খেয়াল করে দেখো, এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন,
তারপরে আমি যে অ্যাড্রেসটা লিখেছি এই দুটো লাইনটা কি ব্রেক হয়েছে? নিশ্চয়ই নয়। এবার আমি যদি একটু নোটপ্যাডে আসি, নোটপ্যাডে কিন্তু তুমি যদি খেয়াল করে দেখো, দেখো দুটো কিন্তু আলাদা লাইনে লিখেছি। করঞ্জলি বিকে ইনস্টিটিউশন আর অ্যাড্রেসের যে লাইন দুটো কিন্তু আলাদা, কিন্তু আউটপুটে যখন দেখছি তখন কিন্তু এটা লাইনটা ব্রেক হয়নি। তাহলে এবার যদি আমি লাইনটাকে ব্রেক করতে চাই, তাহলে দেখছো নোটপ্যাডের সাথে কিন্তু লেখার কিন্তু মিল নেই। নোটপ্যাডে যেভাবে লিখেছি তার সাথে কিন্তু ব্রাউজারে দেখার মিল নেই, কারণ নোটপ্যাডে আমি দুটোকে আলাদা লাইনে লিখেছি কিন্তু ব্রাউজারে দেখছি একই লাইনে। তাহলে এইবার এই করঞ্জলি বিকে ইনস্টিটিউশন, এখানে ইউ ট্যাগ শেষ করেছি, বি ট্যাগ শেষ করেছি, তার মানে এই লাইনের কাজটা এখানেই শেষ। এর সাথে যদি তুমি দেখো বিআর ট্যাগটাকে জুড়ে দাও, মনে আছে নিশ্চয়ই বিআর ট্যাগের কোনো ক্লোজিং হয় না, শুধু বিআর লিখলাম। তাহলে বিআর লিখে জুড়ে দেওয়ার পর বিআর ট্যাগ অ্যাড করলাম, তার মানে এই লাইনটাকে এখানেই ব্রেক করতে চাইছি। তাহলে এখানে ব্রেক করার পর তারপরে আমি যদি ফাইলে গিয়ে সেভ করি, করলাম, এইবারে দেখো আউটপুটটাই কি আসে। এটাকে মিনিমাইজ করছি, মিনিমাইজ করে দেখো এটাকে রিলোড করলাম, তাহলে দেখো এবার দেখো লাইনটা ব্রেক হয়ে গেছে। তাহলে ভিলেজ প্লাস পোস্ট অফিসটা চলে এসেছে পরের লাইনে। ঠিক একই রকমভাবে 12 এক্সাম উইল বিগিন ফ্রম 10/6/2020, এই লাইনটাকে যদি আমাকে পরের লাইনে নিয়ে আসতে হয় তাহলে আমি কি করব? দেখো এই যে অ্যাড্রেস লাইনটা, এটা এই লাইনটা আমার অ্যাড্রেস লাইন। তাহলে এই লাইনের শেষে আমি কি লাইন এড করব? কি ট্যাগ অ্যাড করব? বিআর ট্যাগ। তার মানে এই লাইনটা আমার শেষ বোঝাচ্ছি আমি এখানেই। তাহলে এই লাইনটা এখানে ব্রেক হয়ে গেল বিআর ট্যাগ ইউজ করার ফলে, তাহলে পরের লাইনটা চলে আসবে নেক্সট লাইনে, তাই তো? তাহলে আবার দেখো ফাইলে গিয়ে সেভ করলাম, গিয়ে আবার এটাকে রিলোড করলাম, দেখো 12 এক্সামটা চলে এসেছে পরের লাইনে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা। এইবার দেখো পরের যে ট্যাগটা, সেই ট্যাগটি হলো এইচআর ট্যাগ। এইচআর আমরা কি জেনেছি যে একটা অনুভূমিক লাইন, একটা লাইনকে ড্র করার জন্য কিন্তু এইচআর ট্যাগ ব্যবহৃত হয়। একটা লাইন ড্র হবে স্ক্রিনে, তাই তো, একটা হরাইজন্টাল লাইন। তাহলে এইবার দেখো আমার এই যে স্কুলের নাম আর অ্যাড্রেস আমি লিখেছি, স্কুলের নাম আর অ্যাড্রেস, তারপরে যদি তুমি একটা লাইনকে টেনে দিতে চাও, একটা এরকম অনুভূমিক লাইনকে টেনে দিতে চাও, কারণ এই দুটো হচ্ছে আলাদা পার্ট, তাহলে এরকম যদি তারপরে একটা লাইন টেনে দিতে চাও, তাহলে অ্যাড্রেসের পরে তুমি একটা লাইন ড্র করতে চাও, তাহলে এইটা দেখো অ্যাড্রেস লাইন, এইটা হচ্ছে অ্যাড্রেসের লাইন। এই অ্যাড্রেস লাইনের বিআরের পর আমি কি করতে চাইছি? একটা এইচআর, একটা এইচআর টেনে দিলাম। তার মানে আমি একটা কি ড্র করতে চাইলাম? একটা লাইনকে ড্র করতে চাইলাম। এবং মনে আছে নিশ্চয়ই এইচআরের কোনো শেষ বলে কিছু হয় না। তাহলে এইবার দেখো ফাইলটাকে সেভ করলাম। তাহলে অ্যাড্রেস লাইনের পরে দেখতেই পাচ্ছ স্ক্রিনে অ্যাড্রেস লাইনের শেষে গিয়ে আমি একটা এইচআর ট্যাগ অ্যাড করে দিলাম। তাহলে এইবার দেখো স্ক্রিনে এটাকে ফাইলে গিয়ে সেভ করার পর আমি এবার এটাকে রিলোড করি, তাহলে দেখো একটা লাইন তোমার চলে এসেছে। ভিলেজ প্লাস পোস্ট অফিসের পর আমি একটা লাইন দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এইবার দেখো, এইবার একটু আসি, দেখো এর পরের যে ট্যাগ সেটা হচ্ছে প্রি ট্যাগ। প্রি ট্যাগ আমরা কি বললাম? প্রি ট্যাগ বললাম যে ঠিক যেভাবে নোটপ্যাডে ঠিক যেভাবে আমরা লিখব, যেভাবে আমরা সাজিয়ে লিখব, ঠিক একই রকম ফরম্যাটিং আমরা দেখতে পাবো ব্রাউজারে। কিন্তু তার জন্য তোমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে? প্রি ট্যাগ, তাই তো? তাহলে নোটপ্যাডে ঠিক যেভাবে লিখব ঠিক একই রকম ফরম্যাটে আমরা দেখতে পাবো ব্রাউজারে, তাই তো? তাহলে এইবার দেখো এই যে এই লাইনটা আমি লিখেছি, কেভিকেআই অফার্স 3 স্ট্রিমস সায়েন্স, কমার্স, আর্টস ফর 11-12, তাই তো? তাহলে এই লাইনটাকে আমি যদি একটু কেটে দিই, দিয়ে যদি আমি এরকম লিখি, দেখো কেভিকেআই অফার্স 3 স্ট্রিমস ফর 11-12 দিয়ে পরের লাইনে আমি 1, 2, 3 করে করে লিখছি, কিন্তু আমি বিআরকে ব্যবহার করব না। তাহলে আমি কি করলাম দেখো একটু খেয়াল করে, অফার্স 3 স্ট্রিমস ফর 11-12 দেওয়ার পর আমি দেখো এখানে প্রি ট্যাগ শুরু করলাম, প্রি শুরু করলাম। তাহলে এইবার নোটপ্যাডে ঠিক যেভাবে সাজাচ্ছ, দেখো নোটপ্যাডে প্রথমে লিখছো এরকমভাবে স্পেস দিয়ে, 1 দিয়ে স্পেস দিয়ে তুমি লিখলে সায়েন্স,
তারপর 2 দিয়ে তুমি লিখলে কমার্স, তারপর 3 দিয়ে তুমি লিখলে আর্টস, দিয়ে প্রি ট্যাগটাকে শেষ করলাম। তাহলে ঠিক যেভাবে প্রি ট্যাগ শেষ হয় সেইভাবে আমি লিখলাম। তাহলে দেখো এইটুকুনি জিনিসকে আমি প্রি ট্যাগের মধ্যে লিখলাম। তাহলে এইটুকুনি জিনিসের মধ্যে তুমি দেখো আমি অনেকটাই স্পেস দিয়েছি এখানে। তাহলে এইখানে ঠিক যেভাবে আমি স্পেস দিয়ে আমি লেখাটাকে লিখলাম দেখো, এবং তিনটেকে আলাদা লাইনে লিখেছি। সায়েন্সকে ফার্স্ট লাইনে, তারপরের লাইনে কমার্স, তারপরের লাইনে আর্টস। তাহলে ঠিক হুবহু একই ফরম্যাটিং আমরা দেখতে পাবো কিন্তু ব্রাউজারে। তাহলে এইবার দেখো ফাইলে গেলাম, সেভ, গিয়ে দেখো এটাকে যদি রান করায় তাহলে দেখো একই ফরম্যাটিং, দেখো ঠিক একই হুবহু একই স্পেস আছে এবং তিনটে আলাদা লাইনে আছে। তাহলে ঠিক নোটপ্যাডে তুমি যে অ্যালাইনমেন্টে করে তুমি স্পেস দেবে ঠিক একই রকম অ্যালাইনমেন্ট কিন্তু তুমি দেখতে পাবে ব্রাউজারে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? তাহলে প্রি ট্যাগ ব্যবহার না করলে কিন্তু নোটপ্যাডের লাইন কিন্তু ব্রেক হয় না যতক্ষণ না তুমি বিআর ট্যাগ ব্যবহার করছো। কিন্তু যদি প্রি ট্যাগের মধ্যে জিনিসটা লেখো তাহলে আর ব্রেক ট্যাগ বিআর ট্যাগ ব্যবহার করার দরকার হয় না। তুমি যেভাবে লাইনটাকে ব্রেক করে লিখতে চাইছো, যেরকমভাবে স্পেস দিয়ে লিখতে চাইছো ঠিক ওরকম স্পেসই কিন্তু নেবে। এইবার দেখো পরের যে ট্যাগ আমরা শিখেছিলাম এসইউপি মানে সুপারস্ক্রিপ্ট, মানে কোনো একটা কিছু লেখাকে কোনো টেক্সটের যদি পাওয়ারে কিছু লিখতে চাও, তাই তো? তাহলে ধরো আমি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশনই লিখি। তাহলে এখানে আমি ধরো পি ট্যাগ শেষ করার পর এখানে আরেকটা প্যারাগ্রাফ ট্যাগ আমি শুরু করলাম। এই প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি একটা ম্যাথামেটিক্যাল ইকুয়েশন লিখতে চাইছি। কি ইকুয়েশন? ধরো a প্লাস বি এর হোল স্কোয়ার লিখতে চাইছি। তাহলে a প্লাস বি এর হোল স্কোয়ার লিখতে চাইছি, তো আমি লিখছি দেখো প্রথমে ব্র্যাকেট, তারপরে a প্লাস বি। এখন এই টুটা কি করতে হবে? a প্লাস বি এর হোলের পাওয়ারে যাবে, তাই তো? হোল স্কোয়ার যেটাকে আমরা বলছি। তাহলে টুটাকে তোমাকে লিখতে হবে কিন্তু কার মধ্যে? এসইউপি ট্যাগের মধ্যে। তাহলে এ প্লাস বি, তারপরে ব্র্যাকেট দেওয়ার শেষ করার পর এইবার দেখো এসইউপি ট্যাগ আমি শুরু করলাম। এসইউপি ট্যাগ শুরু করার পর আমি লিখছি 2, তারপরে এসইউপি ট্যাগকে শেষ করব, যেভাবে ট্যাগ শেষ করতে হয় সেরকম লিখলাম। তাহলে দেখো এটা হয়ে গেল এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু, তাহলে এবার দেখো ফর্মুলাটা কি ছিল মনে আছে নিশ্চয়ই? এ স্কোয়ার। তাহলে এ, তাহলে আবার এসইউপি ট্যাগ শুরু করে, কারণ এ স্কোয়ার মানে টুটা পাওয়ারে যাবে, তাহলে আবার এসইউপি লিখলাম, তারপর 2 লিখলাম, তারপরে এসইউপি শেষ করলাম, প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বি এর পাওয়ারে যাবে যেহেতু এসইউপি 2 এসইউপি শেষ। তাহলে এই জিনিসটা লিখলাম, লেখার পর দেখো ফাইলে গিয়ে আমি সেভ করছি, এটাকে মিনিমাইজ করলাম, আবার এটাকে রিফ্রেশ করলাম, দেখো ফর্মুলাটা দেখতে পাচ্ছ। দেখো এ প্লাস বি এর হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো টুগুলো কিন্তু পাওয়ারে চলে এসেছে। তুমি যদি খেয়াল করে দেখো টুগুলো কিন্তু দেখতে পাবে পাওয়ারে, তাই তো? এর পরের যে ট্যাগটি আমরা শিখেছিলাম সেটি হচ্ছে এসইউবি, এর ঠিক উল্টোটা সাবস্ক্রিপ্ট, যেটা কিনা লেখাটা টেক্সটের তলায় চলে আসবে। যেমন ধরো আমি যদি জলের সংকেত যেটা বলছিলাম ওয়াটারের ক্ষেত্রে, আমরা ধরো কেমিক্যাল ইকুয়েশন যেটা আমার ওয়াটারের ক্ষেত্রে যে সিম্বল যেটা, সেটা যদি আমি লিখি তাহলে ওয়াটার বলে আমি লিখলাম, ওয়াটারটা কি সিম্বল? H2O। তাহলে H লিখলাম, টুটা ডাউন হবে নিচে আসবে, তাহলে আমাকে লিখতে হবে এসইউবি সাবস্ক্রিপ্ট। এবার কিন্তু আর সুপারস্ক্রিপ্ট করলে হবে না। তাহলে এসইউবি 2, তারপরে এসইউবি শেষ করলাম, তাহলে টুটা এবারে কিন্তু সাবস্ক্রিপ্টে আসবে, অর্থাৎ এইচের নিচে আসবে। এসইউপি করলে মাথায় চলে যাবে আর সাব করলে নিচে আসবে। H2 তারপরে ও, তাহলে এইচ, তারপরে এসইউবি ট্যাগ ওপেন করলাম, দেখো এইচ, তারপরে এসইউবি ট্যাগ ওপেন করলাম, তারপরে 2 লিখলাম, তারপরে এসইউবি শেষ, তারপরে ও দিয়ে দেখো আবার এটাকে ফাইলে গিয়ে সেভ করলাম, এটাকে মিনিমাইজ করলাম,
এটাকে যদি F5 করি, দেখো ওয়াটারের ইকুয়েশনটা দেখতে পাচ্ছ। ওয়াটার হচ্ছে লেখা আছে H2O, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এইবার দেখো পরের যে ট্যাগটি সম্পর্কে আমরা জেনেছিলাম সেটি হচ্ছে সেন্টার ট্যাগ, তাই তো? তাহলে সেন্টার ট্যাগটা আমরা কি বললাম, যে লেখাকে কি করে, পেজের কোনো লেখাকে পেজটার মাঝখানে নিয়ে আসে। তার মানে যে এই যে পেজটা দেখছো এর পেজের মাঝখানে নিয়ে আসবে। তাহলে দেখো আমি যদি এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এর সাথে যে অ্যাড্রেসটা লেখা আছে ভিলেজ প্লাস পোস্ট অফিস করঞ্জলি, PS কুলপি, পিন 743348, এই যে দুটো লাইনকে আমি যদি পেজের মাঝখানে আনতে চাই তাহলে আমাকে কোন ট্যাগ ব্যবহার করতে হবে, সেন্টার ট্যাগ। তাহলে আমি কি করলাম, দেখো এই যে বডি ট্যাগ লেখার পর দেখো আমি এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই যে লেখাটা তুমি লিখেছো, এই যে লেখাটাকে আমি লিখলাম সেন্টার ট্যাগের মধ্যে। তাহলে দেখো সেন্টার লিখলাম। তাহলে এবার দেখো করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লেখাটা তিনটে ট্যাগের মধ্যে আছে, প্রথমে বি, তারপরে ইউ, তারপরে সেন্টার। তাহলে যেরকমটা বলেছিলাম যে ক্লোজ করার সময় উল্টোটা হবে, তাহলে আগে সেন্টার তারপরে ইউ তারপরে বি। তার মানে এদিকে ক্লোজ করার সময় আমি কি করব, প্রথমে সেন্টার, তাহলে সেন্টারকে ক্লোজ করলাম, তারপরে ইউ, তারপরে বি ক্লোজ হলো। ঠিক একই রকমভাবে আমি যদি অ্যাড্রেসটাকেও সেন্টারের মধ্যে লিখি, তাহলে দেখো অ্যাড্রেসটাকেও আমি সেন্টারের মধ্যে লিখলাম। তাহলে দেখো অ্যাড্রেসটা এখন তাহলে দুটো ট্যাগের মধ্যে আছে, একটা আই ট্যাগ এবং একটা সেন্টার ট্যাগ। তাহলে অ্যাড্রেসটা যেহেতু দুটো ট্যাগের মধ্যে আছে তাহলে ক্লোজ করার সময় আগে কোনটা হবে, আগে সেন্টার হবে তারপরে আই। তাহলে ক্লোজিংয়ের পার্টটাতে আসো, তাহলে ক্লোজিংয়ের পার্টে আগে সেন্টার, তারপরে আই। দেখো আমি ক্লোজের ক্ষেত্রে লিখলাম এটা সেন্টার আগে তারপরে আই। তার মানে যেহেতু এবার অ্যাড্রেসটাকেও সেন্টারটাকে লিখেছো তাহলে এবার অ্যাড্রেসটাও আমার কি হয়ে যাবে, মাঝখানে চলে আসবে। তাহলে করঞ্জলি বিকে ইনস্টিটিউশনকে আমরা তিনটে ট্যাগের মধ্যে লিখলাম, একটা হচ্ছে বি ইউ সেন্টার, বি করার ফলে বোল্ড হলো লেখাটা, ইউ করার ফলে আন্ডারলাইন, আর সেন্টার করার ফলে লেখাটা আমার কি হবে, পেজের মাঝখানে। আর ক্লোজ করার সময় উল্টোটা, তাহলে বি ইউ সেন্টার, ক্লোজিংয়ের ক্ষেত্রে হবে দেখো সেন্টার ইউ বি। ঠিক একই রকমভাবে অ্যাড্রেসটা আমি দুটো ট্যাগের মধ্যে লিখেছি, আই আর সেন্টার। আই করার ফলে লেখাটা স্ল্যান্টিং হয়ে যাবে মানে বেঁকে যাবে, এবং সেন্টার করার ফলে লেখাটা কি হবে, মাঝখানে। এবারও এখানেও তাই, যে দেখো আই সেন্টার এইভাবে ওপেন করেছিলে, ক্লোজের ক্ষেত্রে উল্টোটা হবে, আগে সেন্টার তারপরে আই। তাহলে দেখো দেখতেই পাচ্ছ আগে সেন্টার ক্লোজ করেছি তারপরে আইকে ক্লোজ করেছি। এইবার দেখো এটাকে আমি যদি ফাইলে গিয়ে সেভ করি, গিয়ে যদি আমি এটাকে রান করাই F5, তাহলে দেখো এই দুটো লাইন আমার চলে এসেছে পেজের মাঝখানে। বুঝতেই পারছো ব্যাপারটা কি হলো। এইবার দেখো আমরা যে হেডিং ট্যাগ সম্পর্কে জেনেছিলাম, তাহলে হেডিং ট্যাগের ক্ষেত্রে আমরা কি দেখলাম, যে 6টা হেডিং ট্যাগ আমরা দেখেছিলাম, H1, H2, H3, H4, H5, H6। তার মধ্যে সব থেকে বড় হেডিং ট্যাগ কোনটা আমরা দেখেছিলাম, বড় হেডিং ট্যাগ হচ্ছে দেখেছিলাম H1। তাহলে আমি যদি এই যে করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এটাকে যদি সব থেকে বড় হেডিং ট্যাগে লিখি, যে H1-এ লিখি, তাহলে আমি কি করছি দেখো, আবার গেলাম প্রোগ্রামে গিয়ে এইবার এই করঞ্জলি বিকেটাকে আমি লিখলাম H1-এর মধ্যে। তাহলে H1 হচ্ছে সব থেকে বড় হেডিং ট্যাগ আর H6 হচ্ছে সব থেকে ছোট হেডিং ট্যাগ। তাহলে স্কুলের নামটা সবসময় আমরা বড় হিসাবে থাকে, বড় হেডিং হিসাবে থাকে। তাহলে এইবার দেখো করঞ্জলি বিকে ইনস্টিটিউশনকে আমি আরেকটা ট্যাগের মধ্যে লিখলাম H1। তাহলে এইবার এই ট্যাগ করঞ্জলি বিকে ইনস্টিটিউশন এই লাইনটা কটা ট্যাগের মধ্যে থাকলো, 4টে ট্যাগ। দেখো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, প্রথমে বি, তারপর ইউ, তারপর সেন্টার, তারপরে H1। বিতে বোল্ড, ইউতে আন্ডারলাইন, সেন্টারের ফলে লেখাটা মাঝখানে হবে, আর H1 মানে লেখাটার সাইজ হচ্ছে সব থেকে বড় আকার নেবে, তাই তো? এবার ক্লোজের নিয়মটা কি হবে, তাহলে আগে H1 তারপর সেন্টার তারপরে ইউ তারপরে বি, ঠিক উল্টো পথে আসতে হবে। তাহলে দেখো এখানে আমি H1টাকে ক্লোজ করলাম ফার্স্টে। তাহলে দেখো আমি ওপেনিংয়ের ক্ষেত্রে ছিল বি ইউ সেন্টার H1, দেখতে পাচ্ছ তোমরা বি ইউ সেন্টার H1। ক্লোজের নিয়মটা হচ্ছে দেখো H1 সেন্টার ইউ
বি। ঠিক একই রকমভাবে অ্যাড্রেসটা, এটা যে অ্যাড্রেস লাইনটা দেখতে পাচ্ছ, এই অ্যাড্রেস লাইনটাকে ধরো আমি H1 তো সব থেকে বড়, আমি তারপরে একেবারে H4 ইউজ করলাম, H6টা সব থেকে ছোট, একেবারেই ছোট, তো আমি H4কে ইউজ করলাম। তাহলে আই সেন্টার তারপরে H4, তাহলে ক্লোজ হবে ঠিক দেখো, আই সেন্টার H4 অ্যাড্রেসে লিখেছি, অ্যাড্রেসটাকে এর মধ্যে লিখেছি, আই ফলে ইটালিক, সেন্টার ফলে মাঝখানে, আর H4 মানে আকারের সাইজটা আরও ছোট হবে। তাহলে এইবার ক্লোজ করার নিয়ম হবে কি, উল্টোটা বলেছি, H4 তারপর সেন্টার তারপরে আই। তাহলে আগে H4 ক্লোজ করি, দেখো H4 ক্লোজ করেছি, তারপরে সেন্টার ক্লোজ করেছি, তারপরে আই, তাহলে উল্টোটায় গেছি, H4 সেন্টার আই, আর ওপেন করার সময় হয়েছিল আই সেন্টার H4। আবার এটাকে সেভ করলাম, করে এবার দেখো তুমি যদি জিনিসটাকে দেখতে চাও তাহলে F5 করো, তাহলে বুঝতে পারবে। তাহলে বুঝতেই পারছো, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, করঞ্জলি বিকে ইনস্টিটিউশন লেখার ফন্ট সাইজ অনেকটা বেড়ে গেছে, আর অ্যাড্রেসের ফন্ট সাইজটা কিন্তু কমে গেছে, তাই তো। ঠিক একই রকমভাবে তুমি যদি ছখানা হেডিং ট্যাগকেই দেখতে চাও, তাহলে তোমার ব্যাপারটা পুরোটা পরিষ্কার হবে। তাহলে আমি যদি ছখানা হেডিং ট্যাগের যদি সাইজগুলোকে যদি পরপর করে দেখাই, তাহলে আমার মনে হয় তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হবে। তাহলে আমি কি করলাম দেখো, এইবার এখানে একটা বিআর ট্যাগ ইউজ করলাম, বিআর ট্যাগ ইউজ করার ফলে এই লাইনটা এখানেই শেষ হলো, এই যে ওয়াটার H2O, এই লাইনটা এখানেই শেষ হলো। এইবার দেখো আমি 6টা হেডিং ট্যাগ আমি ব্যবহার করছি। প্রথমে H1, আমি এখানে লিখছি একটা লাইন, দিস ইজ হেডিং ট্যাগ, হেডিং ট্যাগ 1, ঠিক আছে, দিয়ে H1কে শেষ করলাম। পরের লাইনে গিয়ে লিখলাম H2, তার ভেতরে আমি লিখছি, তার ভেতরে গিয়ে আমি লিখছি দিস ইজ হেডিং ট্যাগ 2, দিয়ে আমি H2টাকে শেষ করলাম। তারপরে দেখো H3, তার ভেতরে আমি লিখছি দিস ইজ হেডিং ট্যাগ 3, দিয়ে H3টাকে শেষ করলাম। তারপরে H4 ট্যাগ ওপেন করলাম, এর ভেতর লিখছি দিস ইজ হেডিং ট্যাগ 4, এরকম আরও দুটো আছে, H5 এবার ইউজ করতে হবে। তাহলে H5 ওপেন করলাম, এর ভেতর লিখলাম দিস ইজ হেডিং ট্যাগ 5, H5 ক্লোজ করলাম, এবং লাস্ট ট্যাগ H6, দিস ইজ হেডিং ট্যাগ 6, তাহলে শেষ করলাম H6কে। এইবার তাহলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে, দেখো আমি জিনিসটাকে শো করছি তোমাদের। তাহলে এরকম 6টা হেডিং ট্যাগ আমরা শিখলাম, 6টা ডিফারেন্ট সাইজ, যার মধ্যে আমরা জানি H1 এর সাইজ হচ্ছে সব থেকে বড়, তার মানে দিস ইজ হেডিং ট্যাগ 1, এই লেখাটা সব থেকে বড় আকার নেবে, এবং H6 হচ্ছে সব থেকে ছোট, তার মানে দিস ইজ হেডিং ট্যাগ 6, এই লেখাটা কিন্তু সব থেকে ছোট আকার নেবে। তাহলে এবার আমি যদি এটাকে সেভ করি, করে যদি আমি পেজটাকে রান করাই, তাহলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে। দেখো দেখতেই পাচ্ছ স্ক্রিনে, দিস ইজ হেডিং ট্যাগ 1 সব থেকে বড়, তারপরে গ্র্যাজুয়ালি ছোট হতে হতে যাচ্ছে, এবং দিস ইজ হেডিং ট্যাগ 6 একেবারে সব থেকে ছোট সাইজ নিয়েছে, বোঝা যাচ্ছে নিশ্চয়ই। এবার যেটা আমরা লাস্ট পার্টে আসবো, অ্যাট্রিবিউট। তাহলে আমরা অ্যাট্রিবিউট, আজকে যে 4টে অ্যাট্রিবিউট সম্পর্কে জানলাম। প্রথম যে অ্যাট্রিবিউট সেটা দেখো বিজি কালার। আমরা কি বললাম, যে পেজের ব্যাকগ্রাউন্ড কালার দেওয়ার জন্য কিন্তু বিজি কালার অ্যাট্রিবিউটটা ইউজ হয়, এবং বিজি কালার কার অ্যাট্রিবিউট, বডি ট্যাগের অ্যাট্রিবিউট। তার মানে বডি ট্যাগের যেখানে শুরু হয়েছে তার মধ্যে লিখতে হবে বিজি কালার অ্যাট্রিবিউটটা, ট্যাগের শুরুর সাথে লিখতে হয়,
কখনোই শেষের সাথে কিন্তু অ্যাট্রিবিউট নেম আসে না। অ্যাট্রিবিউট নেম সবসময় আসে ট্যাগের শুরুর সাথে। আর অ্যাট্রিবিউট কিভাবে লিখতে হয়? অ্যাট্রিবিউট নাম ইকুয়াল টু ভ্যালু, নেম ভ্যালু পেয়ারের সাথে। মানে অ্যাট্রিবিউট যখনই তুমি ব্যবহার করবে তার সাথে সাথে কিভাবে ব্যবহার হবে? নেম ভ্যালু পেয়ার হিসাবে, তাই তো? তাহলে এইবার দেখো, তুমি যদি খেয়াল করে দেখো, এই যে পেজটা এখন তুমি দেখতে পাচ্ছ, এই পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি কিছু আছে? নেই। মানে নিশ্চয়ই আছে, ব্যাকগ্রাউন্ড কালারটা আছে হোয়াইট এবং লেখার কালার কি আছে? ব্ল্যাক। তাহলে এই দুটো কালারকে আমরা চেঞ্জ করি। প্রথমে ব্যাকগ্রাউন্ড কালার বিজি কালার দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি। তাহলে দেখো বডি ট্যাগে চলে আসি। তাহলে দেখো এই ট্যাগটা হচ্ছে বডি ট্যাগ, এখানে শুরু হয়েছে। তাহলে বিজি কালার অ্যাট্রিবিউটটা বডি ট্যাগের শুরুর সাথে লিখবো। তাহলে দেখো বডি, তারপরে আমি স্পেস দিয়ে দিয়েছি, স্পেস দিয়ে আমি লিখলাম বিজি কালার ইকুয়াল টু ডাবল কোটসে তুমি যে কালার নেমটা দিতে চাও সেই কালার নেমটা দাও। ধরো আমি একটা কোনো লাইট কালার দিতে চাইছি, ধরো আমার কালারটা আমি দিতে চাইছি পিঙ্ক। তাহলে ডাবল কোট শেষ করলাম করে এইবার দেখো এটাকে যদি আমি ফাইলে গিয়ে সেভ করলাম, তাহলে আমি কি লিখলাম একটু দেখে নাও। বডি ট্যাগ এখানে শুরু হচ্ছে, তাহলে শুরুর সাথে অ্যাট্রিবিউট নেম আসে, তাহলে লেস দ্যান বডি, বডির ভেতরে কিন্তু তোমাকে লিখতে হবে এইটা বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, তারপরে বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, তারপরে কিন্তু গ্রেটার দ্যান সিম্বল। তার মানে বডি ট্যাগের ভেতরে কিন্তু লিখবে এই জিনিসটা। তার মানে বিজি কালারটা হচ্ছে বডি ট্যাগের অ্যাট্রিবিউট, তাহলে হচ্ছে বডি ট্যাগের মধ্যে আমি বিজি কালার লিখলাম। তাহলে এখন আমার পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি হওয়া উচিত? পিঙ্ক। তাহলে সেভ করলাম করে দেখো এটাকে মিনিমাইজ করলাম, পেজটাকে রিফ্রেশ করতে হবে রেজাল্টটা দেখার জন্য। তাহলে F5, তাহলে দেখো আমার পেজের ব্যাকগ্রাউন্ড কালার কি চলে এসেছে? পিঙ্ক। এইবার আমি লেখার কালারটাকে চেঞ্জ করব। তাহলে লেখার কালারটাকে আমি নীল করে দিই। তাহলে দেখো লেখার কালারের জন্য দেখতেই পাচ্ছ যে টেক্সট বলে আমরা দেখেছিলাম যে টেক্সট বলে একটা অ্যাট্রিবিউট আছে যেটা লেখার কালারকে চেঞ্জ করে, এবং টেক্সটটাও কার সাথে ইউজ হয়? বডি ট্যাগের সাথে ইউজ হয়। তাহলে আমি কি করব দেখো, চলে আসি। তাহলে এবার দেখো এই বডি ট্যাগের মধ্যেই কিন্তু আমি এইখানে টেক্সট বলে আমি লিখলাম। তাহলে টেক্সট ইকুয়াল টু, তাহলে টেক্সটটাকে আমি কি করতে চাইছি? ব্লু। তার মানে লেখার কালারটাকে আমি ব্ল্যাক থেকে ব্লু করতে চাইছি। তাহলে দেখতেই পাচ্ছ যে বডি ট্যাগের মধ্যে আমার দুটো অ্যাট্রিবিউট, এই যে বডি ট্যাগ শুরু হয়েছে তার মধ্যে কিন্তু আমরা দুটো অ্যাট্রিবিউট ইউজ করলাম। একটা হচ্ছে বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, ব্যাকগ্রাউন্ড কালারটা পিঙ্ক হয়ে গেল, আর টেক্সট ইকুয়াল টু ব্লু, তার মানে লেখার কালারটা আমার কি এসে গেল? ব্লু। তাহলে এইবার আমি যদি ফাইলে গিয়ে সেভ করি, এটাকে মিনিমাইজ করলাম, F5 প্রেস করি, তাহলে দেখো আমার লেখার কালার দেখতেই পাচ্ছ স্ক্রিনে, লেখার কালার কিন্তু আমার চলে এসেছে ব্লু কালার, রাইট? এর পরের যে অ্যাট্রিবিউটটা আমরা শিখেছিলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তাহলে এটা তো গেল পেজের ব্যাকগ্রাউন্ড কালার। বিজি কালারটা কি করে? পেজের ব্যাকগ্রাউন্ডে কালার অ্যাড করে। আর ব্যাকগ্রাউন্ড কি করে? ব্যাকগ্রাউন্ড আমরা বললাম না, পেজের ব্যাকগ্রাউন্ডে তুমি কোনো একটা পিকচারকে অ্যাড করতে পারবে, কোনো একটা ছবি দিতে পারবে পেজের ব্যাকগ্রাউন্ডে। তাহলে আমরা শিখে নিই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে দেখো এখানে তাহলে নিশ্চয়ই বুঝতেই পারছো, তাহলে যখন আমরা পিকচার অ্যাড করব তখন কি আর বিজি কালার থাকবে? তখন নিশ্চয়ই আর পেজের ব্যাকগ্রাউন্ড কালার বলে কিছু থাকবে না, কারণ পিকচারটাই তো ব্যাকগ্রাউন্ড। তাহলে আমি এখানে কি করলাম? বিজি কালার ইকুয়াল টু পিঙ্ক, এই লেখাটুকুনিকে ডিলিট করে দিলাম। ডিলিট করে আমি অ্যাট্রিবিউট নেম যেটাকে ইউজ করলাম সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, তাহলে এবার ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, তারপর ডাবল কোটস ওপেন করলাম। এবার একটাকে পিকচার দিতে হবে। তাহলে পিকচার দেওয়ার জন্য দেখো আমি এটাকে মিনিমাইজ করলাম, আমাকে পিকচার খুঁজে আনতে হবে। তাহলে দেখো দিস পিসি অন করছি, সেখানে দেখো পিকচার্স বলে ফোল্ডার আছে, সেখানে দেখো সেভ পিকচার্স, এর মধ্যে প্রচুর পিকচার্স আছে। তাহলে প্রথমে আমাকে ধরো আমি এই যে পিকচারটা আছে, এই পিকচারটাকে আমি পেজের ব্যাকগ্রাউন্ডে দিতে চাইছি। তাহলে এই পিকচারটার নাম দেখো লেখা আছে img62.jpeg, পিকচারটার নাম তুমি যদি খেয়াল করে দেখো img62.jpeg। তাহলে এই পিকচারটার ফার্স্টে তোমাকে অ্যাড্রেসটা কপি করতে হবে যে এই পিকচারটা কোথায় আছে। তাহলে দেখো এইটা হচ্ছে অ্যাড্রেস, c:/users বলে ফোল্ডার, তার আন্ডারে অ্যাডমিন ফোল্ডার, তার আন্ডারে পিকচার্স, তার আন্ডারে সেভ পিকচার্স। তাহলে এই অ্যাড্রেসটা সিলেক্ট করার পর দেখো এখানে আমি গেলাম, এখানে গেলে অ্যাড্রেসটা সিলেক্টেড আছে, এখন ব্লু কালার দিয়ে সিলেক্টেড আছে। এইবার সিম্পলি কন্ট্রোল সিতে কপি হয়, তাহলে কন্ট্রোল সি প্রেস করো, তাহলে অ্যাড্রেসটা কপি হয়ে গেছে। এটাকে মিনিমাইজ করলাম, মিনিমাইজ করার পরে নোটপ্যাড ওপেন করো,
এইবার দেখো আমি এখানে চলে এলাম কোড উইন্ডোতে নোটপ্যাডের। তাহলে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, তাহলে পেস্ট করতে হয় জানো নিশ্চয়ই, কন্ট্রোল ভি। তাহলে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম। তাহলে দেখো অ্যাড্রেসটা পেস্ট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সি ড্রাইভ, তার আন্ডারে ইউজার্স ফোল্ডার, তার আন্ডারে অ্যাডমিন, তার আন্ডারে পিকচার্স, তার আন্ডারে সেভড পিকচার্স, পেস্ট হলো। এইবার এখানে একটা স্ল্যাশ দিলে, স্ল্যাশ দেওয়ার পরে এবারে পিকচারের নামটা কপি করব। তাহলে পিকচার নেমটা আমরা দেখো যেরমটি বলেছিলাম, দেখো লেখা আছে কি পিকচার নেমটা IMG62। দেখো IMG62, এই যে এখানে লেখা আছে IMG62.jpeg। তাহলে আমরা লিখে নিই, এখানে পিকচার নেমটা হচ্ছে IMG স্মল এ IMG62.jpeg, এটা হচ্ছে জেপেগ ইমেজ। তাহলে এবার আমার ডবল কোর্স শেষ করলাম। তাহলে কি করলাম দেখো, বডি, তারপরে স্পেস দিয়ে ব্যাকগ্রাউন্ড ইকুয়াল টু, তারপরে পিকচারটা যে লোকেশানে আছে সেই লোকেশান অ্যাড্রেসটাকে কপি করলাম, তারপরে স্ল্যাশ দিয়ে পিকচারের নামটা দিলাম, দিয়ে ডবল কোর্স শেষ করলাম। তাহলে এইবার এই ইমেজটা পিকচারের পেজের ব্যাকগ্রাউন্ডে হবে। তাহলে ফাইলে গিয়ে সেভ, এটাকে মিনিমাইজ করলাম, এটাকে ক্লোজ করে দিলাম, এটা এখন দরকার নেই। আমার যে HTML-টা আছে দেখো, এইটা হচ্ছে আমার HTML প্রোগ্রামটা। এবার দেখো F5 দিয়ে আমি রিফ্রেশ করব। তাহলে দেখো আমার চলে এসেছে। তাহলে বুঝতেই পারছো যে দেখো পেজের ব্যাকগ্রাউন্ডে আমার ইমেজটা চলে এসেছে, যে ইমেজটা ছিল। এইবার যে লাস্ট যে আমরা অ্যাট্রিবিউটটা শিখেছিলাম সেটা হচ্ছে অ্যালাইন। তাহলে অ্যালাইন অ্যাট্রিবিউটটা কি করে? অ্যালাইন অ্যাট্রিবিউটটা লেখাকে অ্যালাইনমেন্ট করে। কি কি অ্যালাইনমেন্ট আমরা জানি? লেফট, রাইট, সেন্টার আর জাস্টিফাইড। এবং অ্যালাইনটা কার সাথে ইউজ হয়? পি ট্যাগের সাথে, পি অ্যাট্রিবিউটের সাথে। তাহলে এইবার দেখো এই যে পি ট্যাগ আমরা ইউজ করেছি, এই যে এই জায়গাটায় KBKI অফার্স 3 স্ট্রিমস ফর 11-12। তাহলে এইখানে আমি যদি একটা অ্যালাইন অ্যাট্রিবিউট লিখি, তাহলে পি স্পেস দিয়ে আমি কি লিখলাম? অ্যালাইন, ক্যাপিটালেই লিখছি, তুমি স্মলেও লিখতে পারো। আমরা আগেই জানি যে HTML-টা হচ্ছে নন কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। তাহলে অ্যালাইন ইকুয়াল টু, ধরো আমি এইটাকে সেন্টার করে দিলাম, অ্যালাইনটা সেন্টারও হয়, তাহলে আমি সেন্টার করলাম। তাহলে দেখো আমি কি লিখলাম, দেখতেই পাচ্ছ স্ক্রিনে, যে পি ট্যাগের মধ্যে আমি অ্যালাইন বলে লিখলাম অ্যালাইন ইকুয়াল টু সেন্টার। তাহলে লেস দ্যান, তারপরে লেস দ্যান, তারপরে পি, তারপরে স্পেস দিয়ে অ্যালাইন ইকুয়াল টু সেন্টার, স্পেস দিয়ে তারপর গ্রেটার দ্যান। তাহলে অ্যালাইনটাকে আমরা ইউজ করলাম পি ট্যাগের মধ্যে। তার মানে এই লেখাটা এখন কোথায় চলে আসবে? এই লেখাটা আমার চলে আসবে কোথায়? চলে আসবে আমার পেজের সেন্টারে। তাহলে ফাইলে গিয়ে সেভ করলাম। দেখো দেখো এখনও কিন্তু লেখাটা, এই যে KBKI অফার্স 3 স্ট্রিমস ফর 11-12, এটা কিন্তু এখনও লেফটে আছে। তাহলে এবারে রিফ্রেশ করি, দেখো আমার লেখাটা চলে এসেছে KBKI অফার্স 3 স্ট্রিমস ফর 11-12। লেখাটা কোথায় চলে এসেছে? পেজের মাঝখানে। ঠিক আছে, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। ধন্যবাদ, থ্যাংক ইউ।